চুপ্পুকে এখন এটা ক্লিয়ার যে অনেকটা জোর করে পদত্যাগে বাধ্য করা হয়েছিল। অনেকেই বলছেন যে অস্ত্রের মুখে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। হয়তো অস্ত্রটা তার বাবা তারেক রহমানের বাবা জিয়াউর রহমান যেভাবে বঙ্গভবনে আবু সাহেম সাহেবকে দেখিয়েছিলেন সেভাবে হয়তো না দেখালেও হয়তো কোথাও থেকে ফোন গেছে, একাধিকবার প্রেসার এসেছে, যার ফলে চুপ্পুকে চলে যেতে হয়েছে। কিন্তু এখন হলো কে পরবর্তী রাষ্ট্রপতি হবেন। আবারও বলছি, ডক্টর ইউনূস এখনো হাল ছাড়েননি। তিনি তার আন্তর্জাতিক প্রভুদের মাধ্যমে তারেক রহমানের সরকারের উপরে একটি চাপ অব্যাহত রেখেছেন। এদিকে বিএনপি সিদ্ধান্ত নিয়েছে যে যেই রাষ্ট্রপতি হোক তিনি যেন তার দলের ভেতর থেকে হয়, বাইরের কাউকে তারা রাষ্ট্রপতি করবার পক্ষে নয়। বিশেষ করে আওয়ামী লীগ যতবার দলীয় নেতার বাইরে রাষ্ট্রপতি করেছে ততবারই কোনো না কোনো সমস্যার মুখোমুখি তাদের হতে হয়েছে। সুতরাং সেই হিসেবে ক্যান্ডিডেট যারা ছিলেন, মির্জা ফখরুল আলমগীর, ডক্টর মঈন খান, মিস্টার নজরুল ইসলাম কিংবা ডক্টর খন্দকার মোশাররফ, তো এখন যেটা আমরা জানতে পারছি যে মির্জা ফখরুল আলমগীরই পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন। মোটামুটি মির্জা ফখরুলকে জানিয়ে দেওয়া হয়েছে, তার শারীরিক চেক আপ করা হচ্ছে, তার বাসায় এবং তার সিকিউরিটি বাড়ানো হয়েছে। সো মোটামুটি তিনি নিশ্চিত যে তিনি পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন এবং সেভাবেই সরকারের পক্ষ থেকে তাকে জানানো হয়েছে। আরেকটি নাম আমরা খুব শুনছি, সেটি হলো আন্তর্জাতিক মানবাধিকার কর্মী হিসেবে খ্যাত অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক মহাসচিব আইরিন খান। আইরিন খান তারেক রহমানের স্ত্রীর দিক দিয়ে আত্মীয়, তো সেদিক দিয়ে একটি সমালোচনা আছে স্বজন প্রীতির। যদিও বিএনপি স্বজন প্রীতি, দলীয়করণ এগুলোর কোনো অভিযোগ গায়ে মাখে না, কারণ সম্প্রতি আপনারা দেখেছেন যে 12টি প্রতিষ্ঠানের একদম প্রধান চেয়ারম্যান এই ধরনের, যেখানে সাধারণত অভিজ্ঞ আমলাদের দেওয়া হতো সেখানে সরাসরি দলের লোকদের নিয়োগ দেওয়া হয়েছে এবং এমন এমন নিয়োগ দেওয়া হয়েছে যাদের আদৌ অত বড় প্রতিষ্ঠান চালানোর মতো অভিজ্ঞতা আছে কিনা। দুষ্টু লোকেরা বলছেন প্রতিষ্ঠান চালানোর অভিজ্ঞতা খুব জরুরি নয়, বরং ওইসব প্রতিষ্ঠান অধিকাংশ ক্ষেত্রে খুব লাভজনক এবং সেখানে দুর্নীতির ব্যাপক সুযোগ রয়েছে। সুতরাং এই দলীয় লোকদের নিয়োগ দেওয়া হয়েছে মূলত সেই সব প্রতিষ্ঠান থেকে লুটপাট করবার জন্য। দুষ্টু লোকের এই কথাটার আমি কোনো মন্তব্য করিনি, মানুষ অনেক কথাই বলে, বাট এই যে দলীয়করণ, এই যে স্বজন প্রীতির যে উদাহরণ বিএনপি সৃষ্টি করলো, এটা ভবিষ্যতের জন্য খুব খারাপ নজর হয়ে থাকবে। যাই হোক, বলছিলাম আইরিন খান, বিএনপির অধিকাংশ নেতাই আইরিন খানের ব্যাপারে নেতিবাচক মনোভাব পোষণ করছে। তারা মনে করেন যে আইরিন খান ডিপ স্টেটের লোক এবং আইরিন খান ডিপ স্টেটের নির্দেশ পেলে তারেক রহমান যে তার আত্মীয় এটি মুহূর্তেই ভুলে যাবেন এবং সরকার বেকায়দায় পড়লে তারা আইরিন খানের কাছ থেকে পর্যাপ্ত সহায়তা নাও পেতে পারেন। যদিও আইরিন খানের পক্ষে দেখবেন যে মিডিয়ায় একটা সুপরিকল্পিত প্রচার চলছে। এমনও বলা হচ্ছে যে আইরিন খান চাইলেই যখন তখন ট্রাম্পকে ফোন করতে পারেন। আমি জানি না এটা কতটুকু সত্য, কিন্তু আইরিন খান সম্পর্কে যা বলা হচ্ছে সেটা অনেক ক্ষেত্রে একটু বাড়িয়ে বলা হচ্ছে। তো শেষমেশ দেখা যাক। আমাদের সূত্র নিশ্চিত করেছে যে মির্জা ফখরুল আলমগীরই হবেন পরবর্তী রাষ্ট্রপতি। এদিকে গতকাল আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ট্রি ক্রিস্টেনসনের সাথে মিটিং করেছেন। এই মিটিং এ ব্রেন্ট ট্রি ক্রিস্টেনসন যে অফারটা দিয়েছেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ডেটাবেজ এবং ইতিহাস সংরক্ষণে আমেরিকান ন্যাশনাল আর্কাইভস এবং আরো যেসব সম্পর্কিত প্রতিষ্ঠান আছে তারা হেল্প করবে। এটি শোনার পর থেকেই আমি আসলে মিলাতে পারছি না যে ব্রেন্ট টি ক্রিস্টেনসনের আসলে কাজ কি। তিনি যে মূল অ্যাসাইনমেন্ট নিয়ে এসেছিলেন, সিনেট হিয়ারিং এ বলেছিলেন বাংলাদেশে চীনের প্রভাব কমানোর, সেই জায়গায় কিন্তু তার কোনো সাফল্য নেই। তিনি আছেন খাওয়া দাওয়া নিয়ে, তিনি আছেন পুলিশের এক্সারসাইজ নিয়ে, বডি ফিটনেস নিয়ে, তিনি আজ এখানে কাল ওখানে দৌড়াদৌড়ি করছেন, তিনি রিক্সা মার্কিন পতাকার আদলে রং করে উপহার হিসেবে দিচ্ছেন। মূল কাজ বাদ দিয়ে এখন তিনি এসেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংরক্ষণে। তিনি কোন দেশের রাষ্ট্রদূত? আমেরিকার রাষ্ট্রদূত। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে আমেরিকার ভূমিকা কি ছিল? সেই ভূমিকার কথা কি আমরা ভুলে গেছি? আমরা কি ভুলে গেছি যে
এই আমেরিকা বাংলাদেশ যেন স্বাধীন না হতে পারে সেই জন্য তাদের সপ্তম নৌবহর পাঠিয়েছিল। সেই সপ্তম নৌবহরে পারমাণবিক বোমা ছিল এবং প্রয়োজনে বাংলাদেশে হিরোশিমা নাগাসাকির মতো পারমাণবিক বোমা ফেলবার নির্দেশ দেওয়া ছিল। সেদিন যদি সোভিয়েত ইউনিয়ন যদি কাউন্টার না দিত, যদি তারা পারমাণবিক সাবমেরিন নিয়ে ওই সপ্তম নৌবহরের দিকে না এগোতো, তাহলে বাংলাদেশের কপালে সেদিন কি জুটতো সেটা নিয়ে আসলেই চিন্তার বিষয়। এবং সেই সময় আমাদের মুক্তিযুদ্ধে সহায়তাকারী দেশ ভারত এবং সাবেক সোভিয়েত ইউনিয়ন যে তৎপরতা দেখিয়েছিল এবং ওই জাহাজকে ঠেকিয়ে দিয়েছিল ওই সপ্তম নৌবহর, তো সেই যুদ্ধের পরাজিত শক্তি হলো আমেরিকা। তো আমেরিকার হাতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস কতটা শুদ্ধভাবে লিপিবদ্ধ হবে এই প্রশ্ন স্বভাবতই করা যায়। আমেরিকা নিজে যখন ব্রিটিশদের হাত থেকে স্বাধীন হয়েছিল, সেই স্বাধীনতার পরে 60 থেকে 70,000 তাদের রাজাকার আমেরিকা ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছিল এবং সেই সকল রাজাকারের সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছিল। আজকে বাংলাদেশে 71-এর যেসব রাজাকার ছিল তাদের ব্যাপারে আমেরিকার অবস্থান কি? সুতরাং এটা ভীষণ মানে একটা উদ্ভট ব্যাপার যে বেশি দামে গম বেচতেছে, বেশি দামে এলএনজি বেচতেছে, তাতেও হচ্ছে না। এখন বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করার নতুন প্রকল্প নিয়ে নেমেছেন এই কাজে কর্মে ব্যর্থ মার্কিন রাষ্ট্রদূত। এটা শোনা যায় যে তার কাজের পারফরমেন্স দেখে মার্কিন সরকার কিন্তু মাঝে তাকে বাংলাদেশ থেকে তুলে নেওয়ারও কথা ভেবেছিল একবার। আমার মনে হয় যে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে এই যে মার্কিন ছল চাতুরি এবং ইতিহাস বিকৃতির যে উদ্যোগ তারা নিয়েছে, এটির একটি প্রতিবাদ করা উচিত। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস অনেকভাবেই লিপিবদ্ধ আছে, এমনকি মুক্তিযুদ্ধের ইতিহাস 16 খণ্ডে লিপিবদ্ধ আছে। তো সেগুলো বাংলাদেশের সরকার করবে, মুক্তিযুদ্ধের পক্ষের সরকার যখন ক্ষমতায় আসে তারা করবে। মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির কাছে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস লেখা হোক, এটা আমরা চাই না। যাই হোক, যে কথা বলছিলাম, মানুষের সমস্যার কথা বলছিলাম, আসেন ছোট্ট এই ভিডিও ক্লিপটা দেখি। আমি ভাই ধরা খাওয়া গেছি, আমি দুটিকে আমি তালাক দেবো। আচ্ছা ভাই, এই যে আপনি বিয়ে থেকে সরাসরি তালাকে চলে গেলেন, আসলে তালাক দেওয়ার কারণটা কি? জানে কোন দিতেছেন আমার জানে তো কোন লাগবে ভাই। সারাদিন পরিশ্রম করি, পরিশ্রম কাটিয়ে এবো কবি ওবো কবি যে আইসো ভাত বাড়ি দিবি, খাওয়াবি, ভালো মন্দ খাওয়াবি। এরা কি করে, এ ডাহে উর ঘরে শোয়ার জন্য, এ ডাহে উর ঘরে শোয়ার জন্য। ভাই আমার যে ভাই বডি ছিল ভাই, বডি আর বডি নেই, বডি হয়ে গেছে। হায় রে জীবন। সামাজিক মাধ্যমে রীতিমতো তোলপাড় চলছে। রাষ্ট্রপতি পদে খায়রুল দেওয়ান প্রার্থী হতে চান। ইত্তেফাক থেকে শুরু করে আরো অনেক পত্রপত্রিকাগুলো তারা ফটোকার্ড ছাপিয়েছে। অনেকে খায়রুল দেওয়ানকে নিয়ে ভিডিও বানিয়েছে। আর জনাব খায়রুল দেওয়ান তিনি নিজেও অত্যন্ত দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করেছেন যে তিনি রাষ্ট্রপতি হতে চান এবং এই পদে তার চেয়ে যোগ্যতম এবং জনপ্রিয় প্রার্থী বাংলাদেশে নেই। তার ধারণা বিএনপি, আওয়ামী লীগ, জামাত, এনসিপি যে দল থেকেই লোকজন এমপি প্রার্থী বা এখন যারা এমপি আছেন তারা সবাই তুলনামূলকভাবে জনাব খায়রুল দেওয়ানকে রাষ্ট্রপতি রূপে পছন্দ করেন। সবচেয়ে বড় ব্যাপার হলো কি জানেন, মানুষের বিশ্বাস। তো খায়রুল দেওয়ান এই কথাগুলো বলেন এবং তিনি বিশ্বাস করেন। এর আগে তিনি প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। প্রধানমন্ত্রী হতে চাওয়ার সময় তিনি বেশ কয়েকটা পোস্টার, তারপরে লিফলেট ইত্যাদি টানিয়ে তিনি নিজেকে প্রধানমন্ত্রী রূপে ঘোষণা দিয়েছিলেন এবং প্রধানমন্ত্রী খায়রুল দেওয়ান। এখন তার মনে হচ্ছে যে প্রধানমন্ত্রীর পরিবর্তে রাষ্ট্রপতি পদটি তার জন্য অধিকতর উপযুক্ত। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপাত দৃষ্টিতে বিষয়টি আপনাদের কাছে হাস্যকর মনে হতে পারে, সিরিয়াস নয় বা অনেকটা ফালতু বিষয় মনে হতে পারে। অনেকে নাক ছিটকে বলতে পারেন যে মিস্টার রনি, আপনার আর কোনো কাজ নেই? এত কিছু বাদ দিয়ে হিরো আলম, খায়রুল দেওয়ান, পরিমণি
এই সমস্ত বিষয় নিয়ে আপনি আলোচনা করছেন, আপনার গলায় দড়ি দিয়ে মরা উচিত। আসলে আমার গলায় দড়ি দিয়ে মরা উচিত। আর আমি যে ঘটনাগুলো বলছি সেই ঘটনাগুলো শোনার পর আপনাদেরও গলায় দড়ি দিয়ে মরা উচিত। নিজের কথা বলি, ধরুন ক্লাসে, স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, বিশ্ববিদ্যালয়ে পড়েছি। ভালো ছাত্ররূপে আমার যে সুনাম এবং সুখ্যাতি ছিল সেটি কেবলমাত্র ফলাফল ভিত্তিক নয়। ফলাফলের বাইরে লেখাপড়া করা, জ্ঞান অর্জন করা, নিজে পড়াশোনা করা এবং অন্যকে অনুপ্রাণিত করা, এই ক্ষেত্রে বন্ধু বান্ধবদের মধ্যে নিঃসন্দেহে আমার অবস্থান শীর্ষ পর্যায়ে ছিল। পাবলিক পরীক্ষাগুলোতে ভালো করেছি, কিন্তু কর্মজীবনে এসে দেখা গেল যে আমাদের বন্ধুদের মধ্যে যারা একেবারে থার্ড বেঞ্চার, বা আমরা কাউকে এমন অনেক রয়েছে যাদেরকে বন্ধু হিসেবে বিবেচিত করিনি, তারা অনেক অনেক বড় বড় পদ পদবিতে পৌঁছে গেছেন। ব্যক্তিগত জীবনে সততা বলেন, ন্যায়পরায়ণতা বলেন, তারপর নিজেকে ট্রান্সপারেন্ট রাখা বলেন, এই জিনিসগুলো সবাই বলে। তবে আমি আমার জীবনে ধরুন আমি ব্যবসা শুরু করেছি 91 থেকে এ পর্যন্ত, আপনি বুঝেন কোনো সরকারি অফিসে, আমার ব্যবসা ছোটখাটো ব্যবসা নয়, কোনো সরকারি অফিসে একটি সিঙ্গেল টাকা ঘুষ দিতে হয়নি টিল নাও। যদি কোনো অফিস কর্তা বা কোনো ব্যক্তি বলতে পারেন যে মিস্টার রনি ঘুষ দিয়েছেন, আপনারা যে বিচার করবেন সে বিচার মেনে নেব। এই হলো আমার জীবনের ট্রান্সপারেন্সি। তারপর অন্যান্য ক্ষেত্রে মোটামুটি যতটুকু সফল হওয়া দরকার ততটুকু সফল হওয়ার জন্য চেষ্টা করেছি এবং আল্লাহ বরকত দিয়েছেন। কিন্তু আমি একটি দলের মনোনয়ন পাবো, আবার এমপি হব, তারপর রাষ্ট্রপতি হব, প্রধানমন্ত্রী হব, এই জিনিসগুলো আমার ডিকশনারিতে ঢুকে না, আমি কল্পনাই করতে পারি না। অনেক মানুষ তরতর করে হয়ে যায়, কিভাবে যেন হয়ে যায়। তা আমার কাছে মনে হয় যে এই বিষয়গুলো আছে, ঠিক আছে, যেহেতু আমি বুঝি না, ওই বিষয়গুলো আমার মাথায় ঢুকে না। আমাদের এই চোখের সামনে যাদেরকে দেখলাম যে একেবারে ফিরিতে বসা, রাস্তায় চলতে পারছে না, 100 টাকার জন্য মানুষের কাছে হাত পাচ্ছে, সেই মানুষগুলো মন্ত্রী এমপি হয়ে যাচ্ছে। এটা কি করে সম্ভব? এটা আমার মাথায় ঢুকে না। তো সেক্ষেত্রে আসলে খায়রুল দেওয়ান রাষ্ট্রপতি যদি হয়ে যান বা হতে পারেন, বা আমাদের সমাজের যে বিবর্তন, এই বিষয় নিয়ে যে লোকজন মাতামাতি করছে, এটা অস্বাভাবিক কিছু নয়। আমরা আসলে সামাজিকভাবে খায়রুল দেওয়ানদের মতো মানুষদের নেতৃত্বের জায়গাতে পৌঁছে গেছি। খায়রুল দেওয়ানকে আমি চিনি ব্যক্তিগতভাবে, বিভিন্ন কারণে চিনি। এর কারণ হলো যে তার বিচরণ ক্ষেত্র তোপখানা রোড, প্রেস ক্লাব, পুরানা পল্টন, এ সকল এলাকাতে, গুলিস্তান এলাকাতে। আর আমি এই এলাকাতে আছি 1986 থেকে, 86 সন থেকে, চাকরির সুবাদে এবং নিজের ব্যবসা বাণিজ্যের সুবাদে। 91-তে যখন ব্যবসা বাণিজ্য শুরু করি তখন আমার অফিস ছিল 53 মতিঝিল, আর 1997 থেকে আছি 33 তোপখানা রোড। তো এই জায়গাতে যত মানুষ আছেন যারা এই রাজপথে চলেন, গুন্ডা, বদমাশ, ভিখারি থেকে শুরু করে আরো অনেক কিছু, সবাইকে আমি চিনি। তা সেই সুবাদে অনেক দিন ধরে খায়রুল দেওয়ানকে দেখছি। তিনি দেখা হলে সালাম দেন, তারপর আমাকে বলেন যে আমি তো রাষ্ট্রপতি প্রার্থী হব, রাষ্ট্রপতি পদে দাঁড়াবো, আপনি আমার জন্য দোয়া করবেন আর আমাকে সমর্থন দেবেন। এবং এই কথাগুলো তিনি বলছেন অনেক আগে, আমার মনে নাই কি 4 বছর আগে না 10 বছর আগে, আমার এটা মনে নাই। 2 নম্বর হলো যে তোপখানা রোডের ভিতর দিয়ে একটা রাস্তা আছে যেটি অন্ধ কল্যাণ সমিতি আছে, সেই অন্ধ কল্যাণ সমিতির না, অন্ধ কল্যাণ সমিতি নয়, এটা হলো ঠিক ওই রিপোর্টার্স ইউনিটিতে যাওয়ার জন্য সামনে কি যেন একটা সরকারি অফিস আছে। তো এই এখানে অনেকগুলো রাজনৈতিক দলের অফিস আছে, বাসদের অফিস আছে এই গলির ভিতরে। তো এই রাস্তা দিয়ে যখন আমি সরোয়ার্দী উদ্যানে বা রমনা পার্কে ব্যায়াম করতে যাই, তখন আমার সঙ্গে খায়রুল দেওয়ানের দেখা হয় এবং তার সঙ্গে আমি দেখি সবসময় 10-12 জন লোক দাঁড়ানো থাকে, এবং যারা দাঁড়ানো থাকেন তারা বয়স্ক মানুষ এবং তারা আলাপ আলোচনা করেন, এবং আপনারা তাদের কাউকে পাগল বলে মনে হবে না, কাউকে পাগল বলে মনে হবে না। তারা খায়রুল দেওয়ানের নেতৃত্বে দাঁড়িয়ে থাকেন, ঘন্টার পর ঘন্টা চা খান এবং সেখান থেকে খায়রুল দেওয়ান এবং তার যারা লোকজন আছে তারা সালাম দেন। তো এই খায়রুল দেওয়ান এখন রাষ্ট্রপতি হতে চাচ্ছেন, কেন, হোয়াই?
প্রথম কারণ হলো খায়রুল দেওয়ানের মনে হচ্ছে যে রাষ্ট্রপতি পদে যারা আছেন তারা তার চাইতে যোগ্যতা সম্পন্ন নন। দ্বিতীয়ত, তিনি যদি রাষ্ট্রপতি হন তাহলে বর্তমান যারা রাষ্ট্রপতি আছেন তাদের চাইতে তিনি দেশ জাতিকে ভালো কিছু দিতে পারবেন। তৃতীয়ত, তার মনে হচ্ছে যে এই পদটি বেশ লোভনীয়, লাভজনক। এখন তিনি কিভাবে চলেন আমি জানি না, তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, চাঁদাবাজির অভিযোগ নেই, তারপর অন্য কোনো রকম নেতিবাচক কোনো অভিযোগ এই ভদ্রলোকের বিরুদ্ধে নেই। তার চেহারা সুর দেখে মনে হয় না যে সে খুব ধনাঢ্য পরিবারের সন্তান। তাকে কষ্ট করে চলতে হয় এই শহরে, হয়তো 10 জনের সাহায্য সহযোগিতা নিয়ে বা যে কোনো কারণেই হোক বা যেভাবেই হোক তিনি তার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। কিন্তু এই কর্মকাণ্ড চালাতে গিয়ে তিনি অন্য সব মানুষের মতো গুন্ডামি, বদমাইশি, চুরি ডাকাতি, রাহাজানি এ সমস্ত জিনিস করছেন না। তার চেহারাতে অপুষ্টির ছাপ আছে, দারিদ্রতার ছাপ আছে। কথাবার্তা বলতে গেলে কখনো কখনো কিছুটা অসংলগ্ন আপনার মনে হতে পারে। তো এই মানুষটি জীবন যুদ্ধে প্রতিনিয়ত ব্যস্ত থাকে।